শেডস অ্যারোমা থেরাপি প্রথমা নিবেদন করছেন Kia Shades Aroma Therapy। হ্যাঁ, আমরা সারা সপ্তাহ জুড়ে তারই কথা বলছি। আপনারা তো জানেন নজরুল ছিলেন একজন সাংবাদিক, তবে তা সত্ত্বেও কখনো বাড়ির কাজের লোক, কখনো রুটির দোকানের বয়, আবার কখনো লড়াই শেখার জন্য তিনি চলে গিয়েছিলেন ওয়ারফ্রন্টে। ইংরেজদের বিরুদ্ধে সমস্ত রাগ উগরে দেওয়ার জন্য তিনি কাগজে সম্পাদকীয় লিখতে শুরু করলেন। আবার কখনো চারণ কবি হয়ে পথে পথে তিনি গানও গেয়েছেন। চলচ্চিত্রের আকর্ষণে তিনি সঙ্গীত পরিচালনাও করেছেন। ভক্ত ধ্রুব এই ছবিটির গান কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল তার সঙ্গীত পরিচালনায়। তাহলে দেখছেন তো, এমন মানুষ আর কে আছে? এমনকি দে গরুর গা ধুইয়ে বলে রবীন্দ্রনাথের ঘরেও ঢুকে পড়েছিলেন তিনি। সবাই তো তখন ভয়ে একেবারে ততস্থ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর না, তিনি কিন্তু রাগ করেননি, কারণ তিনি জানতেন কবি নজরুলের স্বভাব। নজরুল সকলের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা কি দিতে পেরেছি তাকে? থাক, সে প্রশ্নটা না হয় আজ থাক। আসুন আপনারা দেখুন আজকের প্রথমা। নারীর সৌন্দর্য মানে ফর্সা গায়ের রং, টানা টানা চোখ, টিকালো নাক, মুক্তোর মতো হাসি, আর সেই সাথে এক ঢাল কালো লম্বা চুল। আজকাল অবশ্য সকলের চুলটা যে কালো হতে হবে এমন নয়, আরো অন্যান্য রং তো আমরা ব্যবহার করছি চুলে, কিন্তু সেই চুল নিয়ে নানা ধরনের সমস্যা সেটারও মুখোমুখি হচ্ছি। যেমন চুল পড়ে যাওয়া, কিংবা চুল পাতলা হয়ে যাওয়া, মাথায় খুশকি, চুলের ডগা ফেটে যাওয়া, এই ধরনের নানা রকমের সমস্যা। আর সেই জন্য অনেকেই এখন সেই লম্বা চুলের বাহার সেটা রাখতে পারছেন না, চুল কেটে ফেলতে হচ্ছে। তা সেই চুলের যত্ন নেওয়ার জন্য ঠিক কি করা যেতে পারে সেটাই জেনে নেব অ্যারোমা থেরাপিস্ট কেয়া শেঠের কাছ থেকে। কেয়াদি, কি করা যায়? লম্বা চুলগুলো দেখবে যে যতটা সজীব বা সুন্দর চুল প্রথম দিকে, শেষের দিকে চুলটা খুব খারাপ, খুব বিচ্ছিরি এবং ভলিউম অনেক কম। কিন্তু অনেককে দেখেছি লম্বা চুল রাখবো সেটার জন্য হয়তো ডগা ফেটে যাচ্ছে, আর সেটার কোনো যত্ন নেই, সেই অবস্থাতেই চুলটা বাড়ছে, দুটো মুখ হয়ে যাচ্ছে। যে মুহূর্তে ফেটে যাচ্ছে সেই মুহূর্তে চুলটার বার যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে আবার চুল খুব পাতলা হয়ে যায়, তো সেক্ষেত্রে হয়তো চুল রয়েছে অনেক লম্বা চুল, কিন্তু চুলটা সুন্দর লাগছে না, ভীষণ পাতলা বলে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? দেখো, যদি জন্মগত পাতলা হয় তাহলে তো ইচ্ছা করলেই সেটা ভীষণ অনেক বেশি একদম মোটা চুল করা যায় না, চুল উঠে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনা যায়। কিন্তু পাতলা চুলও যদি ঠিকঠাক যত্ন করা যায় তাহলে কিছুটা পোর্শন কিন্তু বাড়ানো যায়। আর খুব ভালো করে কন্ডিশনিং করা উচিত এই ধরনের চুল। কন্ডিশনিং কিভাবে করবে? কন্ডিশনিং শিখিয়ে দেবো তোমাকে। কন্ডিশনিংটা শিখিয়ে দিতে পারি। ধরো খুব বেশি কিছু না, জাস্ট মেথি খুব ভালো করে পেস্ট করে নিল, আগের দিন রাত্রে ভিজিয়ে নিয়ে, তারপর সেটার সঙ্গে একটু ভিনিগার আর তার সঙ্গে একটু ধরো গ্লিসারিন একসঙ্গে মিক্সিং করে মাথায় লাগালো, দিয়ে 45 মিনিট পর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো। আমার সামনে বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, সেগুলোও নিশ্চয়ই কোনো না কোনো কাজ করবে, মানে কোনো ঘরোয়া প্যাক তৈরি হবে আর সেটা আমাদের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী হবে। আচ্ছা, এগুলো ঠিক কি বলো তো? এগুলো অনেকগুলো জিনিস সেটা আমাদের বাড়িতেই পাওয়া যায়। একটা বুঝতে পারছি দই বোধহয়, একটা হচ্ছে পাতিলেবু, আর একটা হচ্ছে গোলমরিচ পেস্ট করা। তুমি যখন চুল নিয়ে কথা তুলছো, আমি চুল নিয়ে একটা রেমেডি দিয়ে দিই। চুলের সবথেকে বড় মানে শত্রুকে জানো? খুশকি। হ্যাঁ, কারণ খুশকিটা যদি ঠিকমতো সারানো না যায় সেটা কিন্তু সেই জীবনসঙ্গী হয়ে ওঠে। দেখো, আমি পরিমাণটা কিন্তু দেখাচ্ছি মোটামুটি ভাবে অল্প করে, ঠিক আছে? এখানে আমি 50 গ্রাম দই নিয়েছি, কিন্তু চুলের ভলিউমটা যত বেশি হবে সেই অনুযায়ী তার বেশি বা কম। তার সঙ্গে একটা গোটা পাতিলেবুর রস, 1 চামচ মতো গোলমরিচ কিন্তু খুব বেশি ইচ্ছা খুশি মতো দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্ক্যাল্প জ্বালা করবে। হ্যাঁ, আমি শুনেছি মানে অনেক সময় এটা যদি স্কিনে ইউজ করা যায় সেটা ভয়ঙ্কর নাকি এফেক্ট হতে পারে। কি হয় বলো তো? পুড়ে যায়। তার মধ্যে আরেকটা কথা বলার আছে। কি বলো তো? রান্না করতে করতে রান্নার যে রেসিপি সেটা দিয়ে কিন্তু রূপচর্চা করা যায়, এবং রান্নাঘরে বসেই করা যায়, তার জন্য বাইরে কোনো প্রোডাক্টই দরকার পড়ে না। কিন্তু কেয়াদি, যারা সেটা করতে চান না, শুধু রান্নাটাই হয়তো করছেন, আর রূপচর্চাটা রান্নাঘরে বসে করতে পারছেন না, এটাও হতে পারে, রান্নাটাই হয়তো তিনি করেন না, রান্নাটাও হয়তো করেন না, ফলে এটা নিজে তৈরি করবার সেই সুযোগটাও নেই,
তাদের জন্য তোমার কোনো প্রোডাক্ট? আমার তো হেয়ার প্রোটিন প্যাকটা লাগালে হবে। আচ্ছা, তাহলে তো অনেক এই ব্যাপারে আমরা জেনেই গেলাম, কিন্তু কেয়াদি একটা কাজ এখন আমাদের করতে হবে। বলো। আমাদের সঙ্গে একজন প্রথমা রয়েছেন আজ, তার সঙ্গে আলাপটা সেরে নিতে হবে। তোমার বাড়ি কোথায় বৌদি? আমার বাড়ি শ্রীরামপুরে। প্রথমা দেখো রোজ, হ্যাঁ। চটপট বলে ফেলো তো তোমার সমস্যাগুলো কি কি? আমার সমস্যা হচ্ছে যে চুল একটু বড় হলেই চুলের ডগা একদম ফেটে যাচ্ছে, মানে খালি মানে প্রতি সময় যেন কেটে ডগটা ছেটে রাখলেই ভালো। হ্যাঁ। চুলটা না সেগুলো না, না দেখতে পাচ্ছ তো কি অবস্থা, প্রত্যেকটা চুলের মোটামুটি মুখগুলো ভেঙে গেছে না? প্রত্যেকদিন আপনি এই হেয়ার সিরামটা চুলের একদম ডগাতে দেবেন। এটা একটা এমন এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি সিরাম যেটাতে আপনার এই চুল ফাটাটাকে বন্ধ করে। সেকেন্ড হচ্ছে চুলটাকে একটা নারিশমেন্ট দেয়, যেটা আপনার চুলে ভীষণভাবে দরকার। খুব একটা মনে হয় যত্ন নেওয়া হয় না, তাই না? খুব যত্ন নেওয়া হয় না। আসলে না, বড় চুল দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সেই বড় চুলটা যদি খুব খারাপ থাকে না তাহলে খুব খারাপ খুব লাগে। খারাপ লাগে মানে তার থেকে ছোট চুলের যত্ন নেওয়াটা যদি সহজ হয় সেটাই ভালো। আর শ্যাম্পু না, যে কোনো কেমিক্যাল যুক্ত শ্যাম্পু আপনি বন্ধ করে দিন, একদমই করবেন না। তো সেক্ষেত্রে আপনি স্পা শ্যাম্পুটা করবেন, তাতে চুলটা নরম হয়ে সফট হয়ে থাকবে, যেটা আপনার ভীষণভাবে দরকার। আর সপ্তাহে একদিন অন্তত আপনি হেয়ার প্রোটিন প্যাকটা ইউজ করবেন। যতটা নেবে মানে যত চামচ সেটা ইনটু 5 ফোঁটা হচ্ছে আপনার এই সলিউশন। সলিউশন। হেয়ার সিরামটা লাগানোর সময় আপনি মনে রাখবেন এটা আপনি নিজেই লাগান। আপনাকে একটু দেখিয়ে দিই। এরপর চুলের ওপরের লেয়ারটাকে ধরে ওপরের লেয়ারটাতে লাগান, মানে তেল মাখার মতো পুরো চুলটাকে এরকম ঘষে ঘষে লাগান, পুরো চুলে এরকম। হ্যাঁ, আর সিঁদুরটা কিন্তু আপনি হার্বাল করবেন, মানে আপনি কোনো রকম কেমিক্যালটা ইউজ করবেন না। তাহলে তোমার প্রবলেম যখন সলভ হয়ে গেছে, প্রথমেই কেয়াদিকে একটা থ্যাঙ্কস জানিয়ে দিই। নিশ্চয়ই। আর সেই সাথে বাকি প্রথমাদের বলছি, দেখো এরকম ছোটখাটো প্রবলেম তো আমাদের লেগেই থাকে, আর এগুলো অনেক সময় নিত্যদিনের প্রবলেম হয়ে রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে যায়। সেই জন্য এই প্রবলেমগুলোকে একেবারেই মাথায় চড়তে দিও না, সেগুলো জানিয়ে ওদের চিঠি লিখে ফেলো, আর তাহলেই তোমার প্রবলেম বৌদির মতোই সলভ। বৌদি, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে তোমার জন্য গিফট, ইটিভি আর কেয়াদির তরফ থেকে। এই নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা আপনার। থ্যাংক ইউ। কেয়া শেডস অ্যারোমা থেরাপি প্রথমা। Kia Sheets Aromatherapy. কেয়া শেডস অ্যারোমা থেরাপি প্রথমা। এখন বিয়ের মরশুম, আর বিয়ে মানে মাস্ট বি কনেকে বেনারসি পরতেই হবে। কিন্তু শুধুমাত্র এই একটা দিনের জন্য হাইফাই বাজেটের বেনারসি অনেকেরই না পছন্দ। আবার বিয়েতে কোনে বেনারসি পরবে না, এটাও ঠিক মেনে নেওয়া যায় না। তবুও বাজেটের কথাটা তো মাথায় রাখতেই হবে, আর সেই জন্য একদম আপনাদের বাজেটের মধ্যে আমি পরমা নিয়ে এসেছি বেনারসির সম্ভার শখের বাজারে। আর আমার সঙ্গে রয়েছে দেশপ্রিয় পার্কের মোড়ে পি মজুমদারের কর্ণধার মিস্টার মজুমদার। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, প্রথমেই আমরা কিরকম বাজেটের বেনারসি দেখব? প্রথমেই আমি বাজেট বেনারসি দিয়ে শুরু করছি। পুরো বডিতে একই রকম কাজ রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা আপনাদের বাজেটের মধ্যে এবং অবিশ্বাস্য কম দামে। কিরকম? এটার দাম হচ্ছে 880 টাকা উইথ ব্লাউজ পিস। এটা বিয়ে কিংবা রিসেপশনে এটা পড়তে পারে। রংটা ভীষণ সুন্দর। আপনার ওপাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, এটা মাল্টি কালারের কাজ করা রয়েছে। এটার দাম কিরকম? এটার দাম হচ্ছে 1350 টাকা। 1350 টাকা। এরপরে আমি যেটাকে দেখাচ্ছি এটা হচ্ছে পাটলি পাল্লু, কুচি আঁচল যেটাকে বলে আচ্ছা, থাকে। এই বেনারসিটা এটা হচ্ছে আঁচল। এটা হলো আঁচল, বডিতে এই রকম রয়েছে। আচ্ছা, এবং কুচি যে কুচিটা রয়েছে আলাদা। হ্যাঁ, আচ্ছা, এর দাম হচ্ছে 1980 রুপিস। এরপর আমি চলে আসছি জারদৌসি বেনারসিতে। এটা একটু ভারী মনে হচ্ছে না? এটা জারদৌসিতে পুরো বডিতে কাজ করা রয়েছে, যার জন্য একটু ভারী হয় সাধারণত। এটা জারদৌসি এটা হচ্ছে আঁচল, পুরো গায়ে বডিতে কিন্তু কাজ করা রয়েছে। এর দাম হচ্ছে 5500। এরপর আপনাদের আরেকটা দেখাচ্ছি জারদৌসি, যেটা বাজেট বেনারসি জারদৌসির মধ্যে পড়ে। এটা হচ্ছে আঁচলের দিকটা পুরো বডিতে এই টাইপের কাজ করা রয়েছে। এর দাম হচ্ছে 2800। এবার একটা দেখাচ্ছি, এটাও জারদৌসি কাজ করা বেনারসি মেরুনের ওপর। এইটা হচ্ছে পুরো, এটা হচ্ছে বডির কাজ, এটা হচ্ছে পুরো বডির কাজ। আচ্ছা, এটা হচ্ছে আঁচলের সাইডে কাজ করা রয়েছে।
এইটা হচ্ছে এটা হচ্ছে কুচির সাইডের কাজ করা রয়েছে, এর দাম হচ্ছে 7900। এরপর আমাদের কাছে একটাই শাড়ি পড়ে রয়েছে, মানে লাস্ট বাট নট লিস্ট, তাই তো? না, যেহেতু বাজেট বেনারসি দিয়ে শুরু করেছি সেই জন্য আবার বাজেট বেনারসি দিয়েই শেষ করছি। এর দাম হচ্ছে 1350 রুপিস উইথ ব্লাউজ পিস। আমরা এখানে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটা শাড়ি দেখলাম, কিন্তু আপনারা যারা চান যে আরো অনেক শাড়ি থেকে আপনারা বেছে নেবেন নিজের বিয়ের বেনারসিটা, তারা অবশ্যই যাবেন দেশপ্রিয় পার্কের মোড়ে পি মজুমদারে। আর দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ শাড়ি দেখানোর জন্য। আর হ্যাঁ, দাদা তো আপনাদেরকে বলেই দিয়েছেন যে আরো অনেক শাড়ি দেখানোর জন্য পি মজুমদারে দেশপ্রিয় পার্কের মোড়ে দাদা অবশ্যই থাকবেন। আর যদি আপনাদের অনেক বাজেট থাকে তাহলেও যাবেন, আর আমাকেও আজকে যেতে হবে। তবে আমি কথা দিচ্ছি আগামী সপ্তাহে শখের বাজার নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। নমস্কার। কেয়া শেডস অ্যারোমা থেরাপি প্রথমা। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন খোলা মনের মানুষ। সমাজের নারী ও পুরুষের বিভেদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তার লেখনীতে সে কথাই বারবার ফুটে উঠেছে। এমনকি হিন্দু মুসলমানের ভেদাভেদও তিনি মানতেন না। তিনি নজির গড়েছিলেন একজন হিন্দু মেয়েকে বিয়ে করে। 1924-এর 25 এপ্রিল কাজী নজরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় প্রমীলা দেবের। প্রেমিক কাজী নজরুল ইসলামকে স্যালুট জানিয়ে শুরু করছি আজকে আমাদের প্রথমার রান্নাঘর। আর আলাপ করে নেব কাজী নজরুল ইসলামের নাতি কাজী অরিন্দমের সঙ্গে। নমস্কার। নমস্কার। ইটিভির সকল দর্শককে আমার নমস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইটিভির প্রথমার রান্নাঘরে। প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করব, যেটা করতে আমার এই মুহূর্তে খুব ইচ্ছে করছে, যেহেতু আমরা শুরু করেছি প্রেমিক কাজী নজরুল ইসলামকে স্যালুট জানিয়ে। সেক্ষেত্রে আপনিও তো একেবারে সাংঘাতিকভাবে নজির গড়েছেন সুপর্ণাদিকে বিয়ে করে। তো সেই জায়গাটা থেকে আপনি যদি কিছু বলেন দর্শকদের। না, আসলে ব্যাপারটা ঠিক তা না। ব্যাপারটা হচ্ছে যে নজরুল ইসলাম তো সব কিছু জাতপাতের ঊর্ধ্বে উঠে কথা বলতেন, আর এটা আমাদের ঠিক পরম্পরা একটা ব্যাপার। কেননা এই জন্যই পরম্পরা ব্যাপার, কেননা দাদু যখন ঠাকুমাকে বিয়ে করেছিলেন তখন একটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছিলেন। সেখানে বলাই ছিল যে সেক্ষেত্রে মানে কেউ কারো ধর্ম পরিবর্তন না করলেও চলবে, ওটাকে বলা হয় স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। সেই থেকে চালু হয়েছিল ওটা। তা পরবর্তী সময় যার জন্য আমাদের পরবর্তী জেনারেশন, যেমন আমার বাবা, উনিও হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন। পরবর্তী সময় আমরাও হিন্দু মহিলাকে বিবাহ করছি, কিন্তু আমাদের বিয়েতে তেমন কোনো প্রবলেম আসেনি। খুব ভালো একটা গল্প শুনলাম আপনার কাছ থেকে, আরো গল্প করব আমরা, কিন্তু তার আগে আপনাকে তো শিখিয়ে দিতে হবে আমরা আজকে কি রান্না করছি। আচ্ছা, আগে আপনি আমি আসি। হ্যাঁ, আমরা কি রান্না করছি এবং তার জন্য কি কি উপকরণ। প্রথমে একটা জিনিস বলে রাখি, আমি খেতে খুব ভালোবাসি। আচ্ছা, আমিও। আর বিশেষ করে চাইনিজটা ভালোবাসি, তার জন্য আমি আজকে একটা চাইনিজ প্রিপারেশন নিয়ে এসেছি। আচ্ছা, খুবই সিম্পল। এটাকে বলা হয় গার্লিক চিকেন। এর জন্য আজকে এই চিকেনটা আমি এখানে অলরেডি ম্যারিনেট করে রেখেছি। তারপরে ডিম লাগছে, তারপরে এদিক থেকে আসছি, এখানে আছে আদা পেস্ট আছে, রসুন পেস্ট আছে, রসুন কুচি আছে, এখানে আছে গোলমরিচ আছে, টমেটো সস আছে, এখানে নুন আছে, চিনি আছে, ধনে পাতা আছে, আর এখানে আছে কর্নফ্লাওয়ার আছে, আর এটা হচ্ছে ময়দা। আর এটা কি করেছো? এটাতে একটা ব্যাটার করেছি, তৈরি করেছি অলরেডি। এটাতে তোমার লাগছে আমার কর্নফ্লাওয়ার আছে, অল্প একটু ময়দা লাগছে, আর এর সাথে ডিম আছে। এবার আমি এই তেলটা একটুখানি গরম করার জন্য দেবো। হ্যাঁ, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই ব্যাটারটা যেটা করেছিলাম এটার সাথে এবার মেশাতে হবে পুরোটা। ব্যাটারটা তো আমি আগেই তৈরি করে তোমার ম্যারিনেট চিকেনটার সঙ্গে ব্যাটারটাকে তুমি মিশিয়ে দিচ্ছ। হ্যাঁ, মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাটারটাকে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। 2-3 চামচ তেল এর সাথে একটুখানি দিয়ে দেবো আমি। এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো? না, এই রান্নাটা শিখেছি অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে কি, আমরা প্রচুর জায়গায় খাই, কিন্তু আমাদের বেস্ট জায়গা হচ্ছে চায়না টাউন। তা চায়না টাউন যখন যেতাম তখন তো এত ভিড় ছিল না চায়না টাউনে। আমরা যে সময়টা যেতাম, ও গেলেই জানতে চাইতো এটা কি করে করেন, ওটা কি করে করেন। কিছু কিছু স্পেশাল রেসিপি তো ওদের থাকে, ওরা সেটা বলতে চায় না, বাট ওকে কিন্তু ভালোবেসে এগুলো বলেছিল। ও তারপর থেকে ওইটাকে মাথায় রেখে এক্সপেরিমেন্ট করতে 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 ওখানে এসছে। আর আমি চাইনিজটা একটু বেশি পছন্দ করি, শরীরও খারাপ হয় না, খেতেও ভালো লাগে। তার জন্যই আমি এইটাকেই বেছে নিলাম যে আজকের জন্য যে এটা করি, তারপরে দেখা যাবে। এটাতে পাস করলে পরে আবার অন্য কিছু করব। এটা
অনেকক্ষণ অনেকটাই লাল হয়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেকটাই লাল হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আস্তে করে ওতে তুলে ফেলতে হবে। আচ্ছা, এরপর তুমি কি করবে একটু বলো আমাকে। এরপরে আমি এই যে এখানে যে রসুন কুচোগুলো আছে, এগুলোকে আমি এই যে তেলটা আছে না, এই তেলটার মধ্যে দিয়ে দেবো। সব রসুনটাই সবটাই দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো। আর কিছু দেবে? হ্যাঁ, এরপরে আমি যেটা করব, একটু জলটা এখানে আছে না, ঠিক আছে, আমি টমেটো সসটা এবার দিয়ে দেবো, কারণ গ্রেভি তৈরি হচ্ছে তো, এটাকে আগে আমি দিয়ে দিই। আচ্ছা, টমেটো সসটাই তোমার পুরোটাই লাগবে? পুরোটাই লাগবে। এবার এর সাথে একটুখানি এক বাটি মতো জল দিতে হবে। আচ্ছা, একটু জল দিয়ে দিই, ঠিক আছে। এবার একটু নাড়াচাড়া করো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি ভুলে গেছিলাম, এই গ্রেভিতে আমি একটু সামান্য পরিমাণ চিনি দেবো। হ্যাঁ, এই দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা পরিমাণ মতো না, পরিমাণ মতো আর কি। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই, একটুখানি, একটু 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর এর সাথে একটুখানি জল, অল্প জল দিয়ে, যাতে ওটা একটু স্টিকি হয়। তুমি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি তো কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তো সেই জায়গায় বাংলাদেশে কিভাবে এই নজরুল, এই যে নজরুলের জন্মদিন, সেটাকে কিভাবে পালন করা হয় সেটা একটু বলো। সেটা তো একটা অসাধারণ পর্যায়ে পালন করা হয়। এখানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এখানেও যে নজরুলকে নিয়ে অনুষ্ঠান হতো না তা নয়, হতো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে আমাদের এখানে যত বেশি সম্মানিত, বাংলাদেশে ততটা, তার থেকেও বেশি হচ্ছে নজরুল, কেননা জাতীয় কবি তো। আর ওদের একটা অন্যরকম একটা আবেগ আছে কাজী নজরুল ইসলামের প্রতি, একটা আলাদা ফিলিংস আছে। আচ্ছা, আমার একটু বলি, এটা আমার গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এবার চিকেনগুলোকে তুমি আস্তে আস্তে ছাড়ো ওর মধ্যে, আস্তে আস্তে একটা একটা করে ছাড়ো, আস্তে আস্তে। না, এগুলো দিতে থাকো। অসাধারণ একটা কেন, মোটামুটি গন্ধটাও যেমন বেরিয়েছে, মোটামুটি গার্লিক চিকেন যে হয়েছে, এটা আমি খুব আনন্দ পেয়েছি আর কি, যে আমি হাতে করে রান্নাটা করেছি। ও গার্লিক চিকেন খেতে কিরকম হবে আমি জানি না, অফকোর্স আমি জানি না, খুব ভালোই হবে। আমি তো বললাম তুমি ভালো রান্না করতে পারো, তুমি ট্রাই করো না। এখন মোটামুটি আমার এটা কমপ্লিট, বুঝলে? আচ্ছা, এখন এটাকে তুমি বন্ধ করে দাও, শুধু সার্ভ করার অপেক্ষা, খালি সার্ভ করার অপেক্ষা। আর তারপরে যখন তুমি এটা সার্ভ করবে, তখন একটুখানি ওপরে ধনেপাতা ছড়িয়ে দেবে। তৈরি হয়ে গেছে আমাদের গার্লিক চিকেন। আর অরিন্দম দা ফাটাফাটি বানিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি তো টেস্ট করবই, কিন্তু তার মধ্যে আপনারা দেখে নিন উপকরণ আর প্রণালীটা। গার্লিক চিকেন তৈরি করতে লাগছে বোনলেস চিকেন, সাদা তেল, আদা বাটা, রসুন বাটা, রসুন কুচি, টমেটো সস, ডিম, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, নুন, চিনি, ধনেপাতা ও ময়দা। প্রণালী: প্রথমে ছোট করে কাটা চিকেনের সাথে নুন, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিন। মশলা মাখা চিকেনগুলো ব্যাটারে দিয়ে আবার ভালো করে মেখে নিন। এরপর কড়াতে তেল গরম হলে একে একে চিকেনগুলো ভেজে কড়াতে রসুন কুচি, টমেটো সস, চিনি, কর্নফ্লাওয়ার, সামান্য জল দিয়ে গুলে দিন। ফুটে উঠলে ভাজা চিকেনের টুকরো দিয়ে আবার ভালো করে ফুটিয়ে প্লেটে নামিয়ে ধনেপাতা কুচিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন গার্লিক চিকেন। ভালোই লাগছে, বাহ, খুব সুন্দর বানিয়েছো, খুব ভালো হয়েছে। সিরিয়াস, চিকেনটা খাইনি এখনো, চিকেনটার আলাদা কোনো টেস্ট হবে না। সত্যি খুব ভালো বানিয়েছো, খুব ভালো হয়েছে। আর এটা মানতেই হবে যে নিজের হাতে তুমি সত্যি খুব ভালো রান্না করো। আর চলে যাওয়ার আগে, আমাদের সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে, তুমি তোমার মুখ থেকে কিছু একটা শুনতে চাই। জনম জনম গেল আশা পথ চাহি, মরু মুসাফির চলি, পার নাহি নাহি, জনম জনম গেল। থ্যাংক ইউ। লাখ পেয়ালার চা না খেলে চালাক হয় না, এটা নজরুল ইসলাম বলতেন। আর আপনাদের বলি, যাদের মনটা সবসময় চা চা করে তাদেরকে চায়ের সঙ্গে টা খাবার অভ্যেসটা রাখুন। তা না হলে সারাক্ষণ হুটপাট করে যদি আপনারা চা খান, হজমের গন্ডগোল হতে পারে। না, আজ আর নয়, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজ আসি, নমস্কার। প্রাণটা একেবারে জড়িয়ে গেল। সত্যি এ তেষ্টা বড় তেষ্টা, এ তত্ত্ব
বড় খাঁটি তত্ত্ব। শিশুর আধো আধো বল, সামার ভ্যাকেশনে আপনার আমার বাড়ির খাঁটি মজা। কি বুঝলেন না? আপনারা ভারী বেরসিক তো। আমি বলছি আম্রতত্ত্বের কথা। আজকালকার যুগে বাজারে নানা রকম পানীয় এসেছে, কিন্তু তার মধ্যেও এই হলুদ রঙটি আমাদের সবার মন কাড়ে, তাই না? আর যারা আমসত্ত্ব কখনো খাননি তারা যে কী রসে বঞ্চিত হয়েছে সে আর আমি কি বলবো। কবির ভাষায় বলতে পারি, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। অনেক কথা হলো, চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথমায় কি আছে। বিয়ের মৌসুম শুরু হয়ে গিয়েছে, তোমরা নিশ্চয় অনেক অনেক নেমন্তন্ন পাচ্ছ। নতুন নতুন শাড়ি গয়না কেনার ধুম পড়ে গিয়েছে। এরই মধ্যে অনেক প্রথমার কিন্তু মুখ শুকনো, কারণটা আমি জানি। আসলে এত গরম পড়েছে না, এই গরমের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে হিট র্যাশ আর ঘামাচি। তো ঘামাচি হলে কি করবে? খুব সুন্দর হয়তো একটা শাড়ি কিনেছো, দারুণ ম্যাচিং একটা ডিজাইনার ব্লাউজ বানিয়েছো, কিন্তু পরবে কি করে? কোনো চিন্তা করো না, তোমাদের জন্য আমি তো আছি। আর আমার সঙ্গে রয়েছেন কেয়াদি। কেয়াদি, হিট র্যাশ আর ঘামাচি এর থেকে মুক্তির উপায় কি? কি করবে প্রথমারা? দেখো, মুক্তির উপায় বলতে এক কথার সলিউশনে বলবো, যাদের এই হিট র্যাশ বা ঘামাচি আছে, অঙ্কুশের কোনো বিকল্প নেই। আচ্ছা, এক বালতি জলে অঙ্কুশ ফেলে, মানে 1 চামচ অঙ্কুশ ফেলে ঢেলে দিতে হবে গায়ে। ঘামাচির প্রিকশনগুলো সম্পর্কে যদি একটু বলো। দেখো, ঘামাচি হওয়ার আগে থেকে যদি একটু আমরা স্কিনের প্রতি যত্ন নিই তাহলেই সেটা হয় না। তো যাদের ঘামাচি এখনো হয়নি তারা এখন থেকে অঙ্কুশ ইউজ করুক। আচ্ছা, মানে অঙ্কুশ ইউজ করলেই মোটামুটি ঘামাচির এক কথা সলিউশন। আচ্ছা, আর সবসময় স্কিনটা একটু পরিষ্কার রাখা দরকার। যারা প্রচন্ড ঘামেন তারা কিন্তু বারে বারে গাটা ধুয়ে নেওয়ারও দরকার। বারে বারে যতবার ঘামেন ততবার না, অন্তত সকালবেলা স্নান করার সময় তো একবার অবশ্যই ধুয়ে যাচ্ছে, বিকাল বা সন্ধ্যাবেলার দিকে আরেকবার গাটা ধুয়ে। তবে তোমাকে জানো তো, একটা নতুনত্ব জিনিস তোমাকে শিখিয়ে দিতে পারি। ধরো এখন ঘামাচি নয় কিভাবে সারবে সেটা জানলে, প্রিকশন কি করে নেবে সেটাও জানলে, কিন্তু ঘামাচিটা সেরে গেলে জানো তো আর একটা প্রবলেম। কারণ ঘামাচি সেরে গেলে সেই জায়গাটা, পার্টিকুলার সেই জায়গাটা খোসা ওঠা, শুকনো, কালো একটা চোখ পড়ে যায়। এইটা কিন্তু সারানো ভীষণ ভাবে দরকার। সেটা কিন্তু আগে থেকে শিখে নিন, তাহলে দেখবেন ঘামাচি হোক বা যে কোনো প্রবলেম হোক, আপনি কিন্তু নিজের প্রবলেমটা বুঝতে পেরে নিজে একটা সলিউশন তৈরি করে নিতে পারবেন। আর তার জন্য বাড়ির বাইরেও যেতে হবে না, শুধুমাত্র আপনাকে ঢুকতে পারে রান্নাঘরে। দেখো, আমার কাছে 3টে জিনিস আছে। একটা হচ্ছে দই, এই গরমকালে মোটামুটি সকলের বাড়িতেই থাকে। আর তার সঙ্গে রয়েছে মধু, এটাও সকলের বাড়িতে থাকে। বাকি রয়েছে সোয়াবিন, এটাও থাকে, তাই না? মানে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবার আমি ফার্স্ট নেব সোয়াবিন। সোয়াবিন খুব উপকারী, ভীষণ ভালো, জানো তো? এটা খাওয়ার জন্য আলুর দমে অনেক সময় নানা রকম আমরা মশলা দিয়ে থাকি আলুর দমটা খুব মানে কাই কাই তৈরি করার জন্য, গ্রেভি করার জন্য, সেটাও কিন্তু আমরা সোয়াবিন দিতে পারি। তাতে কি হয়, বেশ টেস্টটা তো হয়, তার সঙ্গে উপকারও ব্যাপারটা থেকে যায়। হ্যাঁ, তাহলে সোয়াবিন দিলাম, দই দিলাম, আর এই হচ্ছে মধু। 3টে জিনিস দেখো একসঙ্গে রয়েছে, একটা পেস্ট করতে হবে। আচ্ছা, রোজ ব্যবহার করা যেতে পারে? রোজ ব্যবহার করতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু রোজ তো লোকের এতগুলো প্রিপারেশন নিয়ে করা সম্ভব না। সপ্তাহে অন্তত 3 দিন করা উচিত। আর যারা ভাবছেন একদমই সময় পাচ্ছেন না, তাহলে সপ্তাহে 1 দিনই করতে পারেন, দেখবেন তাতেও অনেক উপকার। বাহ, খুব ভালো একটা জিনিস জানা গেল কেয়াদি। আজকে আমাদের যিনি প্রথমা আছেন তারও কিন্তু এই হিট র্যাশের একটা সমস্যা আছে, আমরা তাকে একটু ডেকে নিই আমাদের মধ্যে। বৌদি, তুমি কোথা থেকে এসেছো? হাওড়া 10 নগর থেকে। আচ্ছা, বেশ, তোমার সমস্যার কথা বলো। আমার সমস্যা হলো যে আমার প্রচন্ড রোদে বেরোলে হিট র্যাশটা হয়। আচ্ছা আচ্ছা, এমনি রান্না করতে গেলে অতিরিক্ত মাছের সামনে দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ সময় স্কিনে জ্বালা করে, হ্যাঁ, একটু ঘামটা বেশি হয়, চুলকোনোটা কম। তো হাতে এইগুলো, এই অ্যালার্জিটা হয়েছিল আমার একটু ডাল মেখে হয়েছিল, একজনের কথা শুনে আমি মেখেছিলাম। হ্যাঁ, মুসুর ডাল। দেখুন না, পুরো হাতের, এই হাতেও তাই। তো আপনি যেটা করবেন, যখনই আপনি রোদ্রের সামনে যাবেন বা রান্না করতে যাবেন, তখন কিন্তু আগে আপনাকে প্রোটেকশন নেওয়া দরকার, যাতে ওই তাপটা ডাইরেক্ট আপনার স্কিনে না আসে। তো এটার জন্য আপনি যেটা অলরেডি করবেন সেটা হচ্ছে আমব্রেলা সলিউশন। এটার মধ্যে ক্যামোমাইল আছে, ঠিক আছে, যে কোনো র্যাশ, হিট র্যাশ এগুলো থেকে স্কিন বাঁচায়। আর একটা নাম হয়তো আপনি শুনে থাকবেন, সেটা হচ্ছে ক্যালামাইন। ক্যালামাইন হচ্ছে স্কিনকে ঠান্ডা রাখে, অ্যালার্জি থেকে বাঁচায়। তো এইটাকে আপনি সব সময়ের জন্য ইউজ করবেন। খুব ভালো করে মুখে লাগিয়ে নেবেন।
ইচ্ছা করে না এর উপর আমাদের যে আমব্রেলা পাউডারটা আছে সেটাও লাগিয়ে নেবেন, কারণ সেটা কি হয় একটা আরেকটা প্রোটেকশন হলো। তাহলে এইভাবে আপনি রাস্তায় বেরোতে পারেন রান্না করতে সাথে সাথে। হ্যাঁ, এটা নয় যে আধ ঘন্টা আগে 2 ঘন্টা আগে বা আধ ঘন্টা বা 5 মিনিট আগে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু অলরেডি যে অ্যালার্জিটা আপনার হয়ে গেছে, যখনই দেখবেন মানে এরকম তো মারাত্মক অ্যালার্জি হয়েছে, সঙ্গে সঙ্গে না তখন আপনি ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা ইউজ করবেন। জাস্ট যে কোনো অ্যালার্জি হতে পারে, সঙ্গে সঙ্গে যখনই করবেন এই ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা সেইভাবে লাগিয়ে দেবেন। একেবারে হয় না, কিন্তু আমার সঙ্গে সঙ্গে হয়ে যায়, আমার এটা 2 দিন 3 দিন তারপরে কিন্তু কমে। আচ্ছা, এই ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা সেইকে 2-3 বার করবেন, দেখবেন অ্যালার্জিটা আপনার হচ্ছে না। যদিও মানে আপনি ইউজ করেননি, বেরিয়ে গেছে, তারপরেও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটু যদি মারাত্মক কিছু হয় তার সঙ্গে কিন্তু ক্লিয়ার অফটা দেবেন। তা এইগুলো কি মানে কন্টিনিউয়াসলি ব্যবহার করে যেতে হয়? অবশ্যই যখন ইউজ করে তখন 2-4 দিন তো করতেই হবে। যখন ওনার র্যাশটা সেরে যাবে তখন আর এগুলো কোনো প্রয়োজন নেই। কিন্তু ওনার কিন্তু আমব্রেলা সলিউশনটা কিন্তু 12 মাস ইউজ করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে আপনার র্যাশ হয় বা হিট র্যাশ হয়, ছোট ছোট অ্যালার্জি বেরোয়, আপনি যদি 12 মাস স্নানের জলে অঙ্কুশ ফেলে স্নান করেন, হাফ চামচ নিয়ে স্নানের জলে ফেলে দিলেন বালতি ভর্তি জলে, তারপর পুরো মাথা থেকে ঢেলে দেবেন। মৌসুমী বৌদি, তুমি তোমার সমস্যার সমাধান পেলে? আর কোনো সমস্যা নেই তো? ইয়াদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে। বৌদি আজকে আমাদের মধ্যে এসে অনেক গল্প করেছে এবং তার সমস্যার সমাধানও পেয়েছে। ইটিভি এবং কিয়াদি দুজনের তরফ থেকেই আছে বৌদির জন্য গিফট। কিয়াদি, ধরুন। থ্যাংক ইউ। ধরো। কেয়া শেডস অ্যারোমা থেরাপি প্রথমা। কেয়া শেডস অ্যারোমা থেরাপি প্রথমা। ফ্যাশন দুনিয়ায় অন্য পোশাকে যতই প্রাধান্য থাকুক না কেন, শাড়ির চাহিদা কিন্তু এতটুকুও কমেনি। তার কারণটাই বোধহয় যে শাড়ি পরে একজন প্রথমাকে যতটা রহস্যময় লাগে ততটা বোধহয় আর কোনো পোশাকেই লাগে না। আর সেই জন্যই তো আমরা যখন ভাবি যে একটু অন্যরকম ফ্যাশন করব, তখনই বলি না আজকে বরং শাড়ি পরি। আর শাড়ির মাধ্যমেই তো আপনাদের সঙ্গে আমার বন্ধুত্ব। তাই জন্য শখের বাজারে আমি পরমা আজকে আবার হাজির হয়ে গেছি শাড়ির সম্ভার নিয়ে। আর আমার সঙ্গে অবশ্যই রয়েছেন পি মজুমদারের মিস্টার মজুমদার। নমস্কার দাদা। নমস্কার। আজকে আমাদের কি রকম শাড়ি দেখাবেন? আজকে আমি দেখাবো সমস্ত পিওর সিল্কের ওপর, ভ্যারাইটি সিল্কের ওপরে কম এবং বেশি দামের শাড়ি। প্রথম যেটা দেখাচ্ছি সেটা পিওর সিল্ক, কমের থেকেই শুরু করি। পিওর সিল্ক প্রিন্ট দিয়ে, এটা পিওর সিল্ক প্রিন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আঁচলের দিকটা, পুরো বডিতে একই টাইপের কাজ করা আছে। পাড়ে বর্ডার দেয়া আছে, মাল্টি কালারের বর্ডার দেয়া আছে। এটার দাম হচ্ছে 620 টাকা। এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের ওপরে নিমজরি কাজ, ওটা ব্লাউজ পিস। এরপরে হচ্ছে আঁচলটা। এবার পুরো বডিটা হচ্ছে, এটা একটু ভারী বা কাজ, কিন্তু শাড়িটা খুব হালকা। এটার দাম হচ্ছে 850 টাকা উইথ ব্লাউজ পিস। এবার যেটা দেখাচ্ছি জরি পাড়ের ওপরে, হ্যাঁ, এটা হচ্ছে জরি পাড় দেওয়া রয়েছে। আঁচল দিকটা রয়েছে নেভি ব্লু কালার, বডিটা রয়েছে স্কাই কালারের ওপরে। এটা উইথ ব্লাউজ পিস। আচ্ছা, এটার দাম হচ্ছে 1350 টাকা। আচ্ছা দাদা, এই শাড়িগুলো আমরা মেইনটেইন করব কিভাবে? বাড়িতেই কাচবো নাকি ড্রাই ওয়াশে? এটা সাধারণত পিওর সিল্কের শাড়ি ড্রাই ওয়াশ করলেই কিন্তু ভালো থাকে। এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কটকি সিল্ক, বা সুন্দর কম্বিনেশন রয়েছে আর ইয়েলো কালারের একটা কম্বিনেশন। কটকি সিল্ক বা অনেকে ইক্কত সিল্কও বলে থাকে। এটার দাম হচ্ছে 1950 টাকা। আঁচল আর এটা বডিটা। এরপরে আমরা কি শাড়ি দেখছি? আগেরটা যখন ইক্কত দেখিয়েছি, এবার আবার ইক্কতই দেখাই। আবার একটা ইক্কত, এই হোয়াইটের ওপরে কাজ করা রয়েছে। এর দাম হচ্ছে 2450 টাকা। এটা যে দেখাচ্ছি এটাও কিন্তু ইক্কত সিল্কের ওপরে। এটাও ইক্কত সিল্ক। আচ্ছা, আমরা আগের যে দুটো ইক্কত সিল্ক দেখলাম তার সাথে এটার পার্থক্যটা কি? এটার পার্থক্য হচ্ছে এটার কাজ অনেক বেশি, জরির কাজ বেশি, এবং এটার কোয়ালিটি ওটার থেকে কিছুটা বেটার রয়েছে। এটা কি রকম প্রাইস? এটার দাম হচ্ছে 3300 টাকা। তাহলে এরপরে কি দেখছি? এরপর আমরা চলে যাচ্ছি পিওর সিল্ক বঙ্কাইয়ে। বেশ একটা মিষ্টি কম্বিনেশন, বেশ নতুন বউ কম্বিনেশন, রেড আর কি বলবো এই কালারটা, গোল্ডেন কালার। আঁচলটা পুরো কাজ করা রয়েছে। এটার দাম হচ্ছে 2050 টাকা। এরপর আমাদের বাংলার গৌরব যেটা
বালুচরি সিল্ক। আমি দেখেছি দাদা যে এই বালুচরি সিল্কটা না অনেকেই ভীষণ পছন্দ করেন, মানে কি কারণে আপনার কি মনে হয়? এটা বালুচরি সিল্ক যেটা রয়েছে এটা বিষ্ণুপুর বা তার আশেপাশে এটা তৈরি হয়। এটার বিশেষত্ব হচ্ছে এটা রামায়ণের সমস্ত কথা কাহিনী কিন্তু এর মধ্যে তুলে দেয়া আছে। আচ্ছা, যার জন্য এটার বিশেষত্ব, এবং এটা ট্র্যাডিশনালি চলে আসছে। এটার দাম হচ্ছে 2650 টাকা। এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্বর্ণচুড়ি। স্বর্ণচুড়ি এখন যেটা দেখছেন পুরোটা হচ্ছে আঁচল, এবং অনেক বড় আঁচল এটা, এবং পাড়ে সুন্দর কাজ করা। পাড়ে সুন্দর কাজ করা রয়েছে। রামায়ণের এই যে কাজ, রামায়ণের রিয়েতে কাজ করা রয়েছে। বডি সাইডটা হচ্ছে একদম সিম্পল বুটি রয়েছে, পুরোটা কাজ করা। আঁচলের সেম কাজ রয়ে গেছে। এটার দাম হচ্ছে 3500 টাকা। এরপর আমরা কি শাড়ি দেখছি? এরপর আমরা দেখাবো জুট সিল্ক। জুট সিল্ক, এই কালারটাকে কি কালার বলবো আমরা? খুব সুন্দর আনকমন কালার। এটা একটা মিক্সড কালার। এটার দাম হচ্ছে 3500 টাকা উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে কোষা সিল্ক। কোষা সিল্ক, এটা ছত্তিশগড়ে তৈরি হয়। পুরো বডিটা কিন্তু এই টাইপের টেম্পল রয়ে গেছে। এর উইথ ব্লাউজ পিস এর দাম হচ্ছে 2450 টাকা। খুব হালকা কাজ করা শাড়িটার মধ্যে, এবং ভীষণ হালকা শাড়ি। হালকা শাড়ি, এটা ম্যাট ফিনিশ শাড়ি। অনেকে আছে যারা ম্যাট ফিনিশ শাড়ি কিন্তু খুবই পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটা খুবই আদর্শ। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ধরনের সিল্ক শাড়ি দেখানোর জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে যারা সিল্ক পরতে পছন্দ করেন তারা সোজা চলে যান দেশপ্রিয় পার্কের মোড়ে পি মজুমদারে। আর হ্যাঁ, কোন শাড়িটা কিনলেন বা এখান থেকে কোনো শাড়ি পছন্দ করলেন কিনা সেটা কিন্তু আমাকে লিখে অবশ্যই জানাবেন। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। আবার দেখা হবে আগামী সপ্তাহে। তাহলে আসি, নমস্কার। কেয়া শেডস অ্যারোমা থেরাপি প্রথমা। আমার প্রথমার রান্নাঘরে আমি জানি আমি তোমাদের নতুন বন্ধু, কিন্তু এর মধ্যেই আমি তোমাদের কাছ থেকে অনেক চিঠি পেয়েছি আর খুব সুন্দর সুন্দর রেসিপি তোমরা আমাকে লিখে পাঠিয়েছো। আমার সত্যি খুব ভালো লাগছে যে প্রথমার এই রান্নাঘর আমার অনেক প্রথমার রান্নাঘরে ঢুকে গেছে। আর আমি যে চিঠিগুলো পাই সেই চিঠিগুলোর মধ্যে কিছু কিছু চিঠি উকিঝুঁকি মারে, প্রথমাদের নয়, প্রথমদের। মানে বিশেষ কেউ কেউ আমাদের এই প্রথমা দেখে, তাদের অফিস ছুটি থাকলে বা কোনোভাবে হয়তো তার ওয়াইফ আমাদের প্রথমা হয়তো খুব একটা ভালো কিছু রান্না করলো, তো তখন তার হাজব্যান্ড বলে তুমি এটা কোথা থেকে শিখেছো? কেন? প্রথমা দেখে শিখেছে। আর তারপরে প্রথমাতে চিঠি পাঠিয়ে প্রথমদের আনাগোনা। এরকমই একজনকে ডেকে নেব আমাদের মধ্যে। ডেকে নিই পার্থ মল্লিক, থাকেন শ্রীরামপুরে, ভালোবাসেন রান্না করতে, ঘুরে বেড়াতে আর গল্প করতে। ওয়েলকাম টু আওয়ার রান্নাঘর, আমাদের প্রথমার রান্নাঘরে তোমায় অনেক 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 স্বাগত। থ্যাংক ইউ পার্থদা, তুমি আমাদের মধ্যে এসেছো, তোমায় অনেক ধন্যবাদ। তোমাদেরও ধন্যবাদ, আমি এখানে আসতে সুযোগ দিয়েছো। তুমি তো আমাদের আজকে একটা ম্যাঙ্গোর উপর কোনো প্রিপারেশন শেখাবে। ইলাস্টিক যে ইলাস্টিক চাটনি, আমি তো এতদিন প্লাস্টিক শুনেছি, ইলাস্টিক বলেও কিছু একটা হয়? মানে ইলাস্টিক মানে টানলে তো অনেকটা বড় হয়। তো আমি যে রান্নাটা রানবো চাটনি, সেটা অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে, আচ্ছা সেই জন্য এর নাম অসাধারণ। আচ্ছা তুমি কি আমাদের প্রথমা দেখতে পাও? মানে তোমার কি দেখার সুযোগ হয়? হ্যাঁ, মাঝে মাঝে দেখি আমি। আচ্ছা, সুযোগ পেলে। আচ্ছা তুমি আমার বাদিকে চলে এসো, আর এসে তুমি বলো যে তুমি আমাদের জন্য কি কি বানাচ্ছো আর কি বানাচ্ছো, আর এটা বানাতে কি কি লাগছে। কাঁচা আম, কাঁচা আম, 5 ফোড়ন, সরষের তেল, চিনি, সামান্য নুন পরিমাণ মতো, হ্যাঁ পরিমাণ মতো, আর জিরে লঙ্কা গুঁড়ো আছে সেটাও পরিমাণ মতো দেবো। সরষের তেল দিতে হবে। তোমার কি রান্না করার হ্যাবিট আছে? হ্যাঁ, মাঝে মাঝে করি। আচ্ছা, সেটা কি শখে নাকি প্রয়োজন? প্রয়োজন নয়, শখে করি। মাংস টাংস রান্না করি, চিংড়ি মাছের মালাইকারি করি, এগুলো আমি জানি। চিংড়ি মাছ আমার খুব ফেভারিট। বৌদি তো বাড়িতে রান্না করে, তো সেখানে কি তুমি মাঝে মাঝে অংশগ্রহণ করো? রবিবারে আমি মাঝে মাঝে মাংস রান্না করি। আচ্ছা, রবিবার দিনটা কেন? সেদিন তুমি বাড়িতে থাকো? আমি বাড়িতে, ছুটি থাকে রবিবার দিনটা। তো সেটা খেয়ে সবাই কি বলে, মানে ফাটাফাটি বানিয়েছো নাকি? হ্যাঁ, সেটা। আবার আমার ছেলে আমার মাংস খেয়ে বলে বাবাকেই বানাতে হবে। তুমি এমনি তোমার হবি কি যদি একটু আমাদের জানাও? আমার বেড়াতে যাওয়ার হবি আছে, মানে বেড়াতে না গেলে মনটা খারাপ করে।
এবার কি দিচ্ছ? 5 ফোড়ন দেব। আচ্ছা, এরপর আমগুলো সব ছেড়ে দেব, পুরো আমটাই। আমটা কি একটু কি হবে, ভাজা ভাজা হবে? একটু নুন দাও। নুন পরিমাণ মতো। তুমি তো ঘুরতে যাও বলছো, তো ঘোড়া নিয়ে কি এমন কোনো গল্প আছে যেটা আমাদের প্রথমাদের জানালে তারা একদম চমকে যাবে? দারুণ গল্প আছে। আমার ছেলের বয়স যখন 2.5 বছর, আমরা সিমলা কুলু মানালি বেড়াতে গেছি। ফেরার পথে আমরা টিকিট পাইনি, মানে আম্বালাতে কনফার্ম টিকিটটা ছিল। তো সেইটা হয়েছিল ঠিক কালী পুজোর আগের দিন, আর সেই সময় সমস্ত ছুটিতে ফৌজিরা বাড়ি আসছে। তো ট্রেনটা যখন ঢুকেছে প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়। আমার 2 হাতে সুটকেস, 2.5 বছরের ছেলে, বউ আছে। তো প্রথমে আমি উঠেছি, সুটকেসটাকে ফেলে দিয়েছি ভিতরে, কোনো উঠে ছেলেটাকে বউয়ের কোল থেকে নিয়ে ওকে বাংকারে ছুঁড়ে দিয়েছি। বউ তো আর উঠতে পারে না, গেটে ফৌজিরা পুরো জাম, ট্রেন ছেড়ে দিয়েছে। তখন আমি দেখলাম আর পারবো না বউকে উঠাতে, চেনও টানার উপায় নেই। তখন আমি ধাক্কা মেরেছি ফৌজিগুলোকে, ফৌজিগুলো সেই কলাগাছ মতো পড়ে গেছে আর কি। তখন বউকে আমি টেনে তুলে, ঠিক বিলিয়নিয়া দুলহে লে যাएंगे, ওইভাবে বউকে টেনে তুলে ধরে। তার মানে তখন তো ছেড়ে দিয়েছে অলরেডি, ছেড়ে দিয়েছে, মানে রানিং। বাপ রে! সেই থেকে প্রতিজ্ঞা করেছি আমি মাঝপথে কোনোদিন আর ট্রেনে চাপবো না, সে যত কষ্টই হোক। মানে স্টার্টিং দুলহনিয়া লে যাएंगे। আচ্ছা, এটা আবার কি হবে? এটা তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তোমার কি জলের দরকার? অল্প জল দিয়ে দিতে। আচ্ছা, তুমি তাহলে একটু জল দাও, ভীষণ ভাজা ভাজা হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। বাস। আচ্ছা, ঢাকা দিয়ে দিই। কত দূর এগোলো? তোমার কি মনে হয়ে গেছে? মনে হচ্ছে হয়ে গেছে। আচ্ছা, আমি কি খুলবো? হ্যাঁ, খুলে দিন। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, অনেকটা মাখো মাখো হয়েছে জানো তো, কাদা কাদা মতো। একটু নাড়তে হবে তো। আচ্ছা, এরপরে চিনি দেব। কি রকম চিনি? চিনিটা কি একটু বেশি লাগবে? একটু বেশি পরিমাণে। হ্যাঁ, একদম। তো দেখো এবার কি করতে হবে? আর এরপরে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে। মানে সাংঘাতিক দেখতে হয়েছে কিন্তু, কালারফুল, বেশ একটা মাখো মাখো ব্যাপার। মানে আমার মনেই হচ্ছে যে এটা একটা জেলি তৈরি হচ্ছে আর কি। কেমন হয়েছে দেখতে? ফাটাফাটি তৈরি হয়ে গেছে ইলাস্টিক জেল। পার্থদা ফাটাফাটি ইলাস্টিক জেলি তৈরি করেছে। আমি জানি খুব ভালো খেতে হয়েছে। আপনারা কি বানিয়ে খাবেন তো? নিশ্চয়ই খাবেন, কেন খাবেন না? আমি তো খাবোই, টেস্ট করবো আমি আর পার্থদা দুজনে মিলে একসঙ্গে। কিন্তু তার আগে প্রণালী আর উপকরণটা আরো একটা। ইলাস্টিক জেল তৈরি করতে লাগছে খোসা ছাড়ানো আম স্লাইস করে কাটা, চিনি, সরষের তেল, নুন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা প্লাস জিরে ভাজা গুঁড়ো। প্রণালী: কড়াইতে তেল গরম হলে 5 ফোড়ন দিন, পরে স্লাইস করে কাটা আম দিন, নুন দিয়ে ভালো করে নাড়ুন, সামান্য জল দিয়ে আবার ঢাকা দিন। আম সেদ্ধ হয়ে গেলে চিনি দিন এবং আরো ভালো করে নাড়ুন। তাতে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। ঠান্ডা হলে টিভি দেখতে দেখতে অথবা দুপুরে সবাই যখন ঘুমিয়ে থাকবে, সকলের আড়ালে খাওয়ার মজাটাই আলাদা। পার্থদার তৈরি ইলাস্টিক জেল। এই টিভির পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট আছে, কিন্তু এই গিফটটা এখনই আমি তোমাকে দেব না। তোমায় আমাদের কিছু একটা শোনাতে হবে, গান, কবিতা, নাটকের কিছু অংশ, যা হোক কিছু একটা যদি করে দেখাও তুমি আমাদের। বলো তুমি কি করবে? পুরানো সেই দিনের কথা ভুলবি কি হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে। থ্যাংক ইউ। এবার বুঝতে পারলেন তো আম নিয়ে এত বড় ভূমিকার কিসের জন্য দরকার ছিল? সারা সপ্তাহ জুড়ে আমে মজে থাকবেন, মজিয়ে রাখবে প্রথমা। চটপট খাবারগুলো শিখে নিন। এই গরমে আমের চেয়ে বড় বন্ধু আর কে আছে? ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।